আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয়ে রচিত ইজি কেমিস্ট্রি বইয়ের এমসিকিউ সমাধানের আরও একটি বিশেষ পর্বে। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমাদের এই বইটি কিন্তু তোমাদের জন্য অনেক বেশি স্পেশাল এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা এই বইয়ের মধ্যে আমরা তোমাদের সকল যে টপিক তোমাদের বইয়ের মধ্যে যাবতীয় যা কিছু রয়েছে সকল কিছুরই কিন্তু আমরা কিউআর কোড ভিত্তিক ভিডিও তৈরি করে তোমাদের জন্য জাস্ট তৈরি করে দিয়েছি আর কি, যাতে করে কোনো একজন স্টুডেন্ট যখনই সে সমস্যায় পড়বে তখনই সে যদি একটি কিউআর কোড স্ক্যান করে যদি ভিডিওটা দেখে নেয়, তাহলে তার যেন যেখানে সমস্যা আছে বা যেখানে সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো সে যেন খুব দ্রুত এর সমাধান পেয়ে যায়, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে, দেখো আমরা তোমাদের এমসিকিউ সমাধান করাচ্ছি, তোমাদের জন্য আমরা এমসিকিউ নিয়ে কাজ করতেছি। তো এইটা দেখো আমাদের বইয়ের কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে এটা কি বলেছে এখানে, সম্পূর্ণ বই থেকে বাছাইকৃত 500টি এমসিকিউ সাজেশন, যার মধ্যে রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ 300টি 3 স্টার এবং 200টি 2 স্টার। পরীক্ষার সময় স্টুডেন্টরা প্রায় বলে, স্যার এমসিকিউ তো কোন জায়গা থেকে পড়বো, এমসিকিউ কি পড়বো। সো এই কোশ্চেনটা খুবই কমন। তো এমসিকিউ যেন তোমাদের ভালো হয় সেজন্য আমরা তোমাদের সেই শর্ট সিলেবাসের মধ্যে থেকে 500 এমসিকিউ বাছাই করেছি। 500, এই 500 এমসিকিউর মধ্যে 300 আবার 3 স্টার, মানে যেগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেখান থেকে এমসিকিউ সব থেকে বেশি আসে, যেই টাইপের এমসিকিউ আমরা সব থেকে বেশি প্রশ্ন দেখতে পাই এরকম, আর বাকি 200 2 স্টার। তো আমরা আশা করতেছি যে দুর্বল স্টুডেন্ট যারা আছে এবং যারা এমসিকিউতে ভালো মার্কস ক্যারি করতে চাও, ভালো মার্কস তুলতে চাও, তাদের জন্য এটা হতে পারে একটা যুগান্তকারী একটা জিনিস, যে তুমি 500 এমসিকিউ যদি পড়ে ফেলো বই থেকে, তাহলে আশা করতেছি তোমাদের কেমিস্ট্রির যে ওভারঅল যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে ফাইন। সো আমরা এখন যাচ্ছি আমাদের ষষ্ঠ অধ্যায়। আজকে আমরা আমাদের ষষ্ঠ অধ্যায়ের টপিকগুলো আমরা শুরু করব। তো আমাদের ষষ্ঠ অধ্যায়ের ফার্স্ট যেই টপিকটা আছে দেখো, আচ্ছা আমাদের ষষ্ঠ অধ্যায়ের প্রথম টপিকের নাম হচ্ছে টপিক নাম্বার 1। টপিক নাম্বার 1 মোল সংখ্যা। বিশেষ করে এই মোল সংখ্যার সাহায্যে আমরা পরিমাণ, সংখ্যা, আয়তন, অর্থাৎ আমরা জানি যে মোলের 3টা পার্ট রয়েছে, একটা হচ্ছে পরিমাণ, একটা হচ্ছে সংখ্যা, একটা হচ্ছে আয়তন। সো আমরা এখন মোল সংখ্যার ভিত্তিতে বা মোল সংখ্যা থেকে কিভাবে পরিমাণ, সংখ্যা, আয়তন এগুলো বের করা যায়, আমরা এখন এই পার্টটুকু নিয়েই আলোচনা করার চেষ্টা করব। ওকে ফাইন। সো চলো আমরা আমাদের যে প্রশ্নগুলো আছে বা যে আলোচনাগুলো আছে সেগুলো আমরা শুরু করে দেই। আচ্ছা, 1 নাম্বার কোশ্চেন দেখো, ফার্স্ট টপিকগুলো হচ্ছে মোল সংখ্যা রিলেটেড। আমাদের প্রথম কোশ্চেনগুলো হচ্ছে আমাদের মোল সংখ্যা রিলেটেড কোশ্চেন। সো আমরা এখন এগুলোর অ্যান্সার দেখব বা এগুলোর অ্যান্সার বোঝার চেষ্টা করব, যে অ্যান্সারগুলো কেন 1 হলো বা কেন 2 হলো, সেগুলোই আমরা এখন ফোকাস করব। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন, 4 গ্রাম ক্যালসিয়াম সমান সমান কত মোল হয়? ওকে ফাইন। এখানে আরো একটা জিনিস আমি করবো, সেটা হচ্ছে তোমাদের সাথে সাথে দেখাই দিব যে আসলে কেন আমরা অ্যান্সারটা ক বা খ দিলাম। তো তোমাদের মনে আছে কিনা যে মোল সংখ্যা সমান সমান W/M একটা সূত্র আছে, তাই না? যেখানে W দ্বারা কি বোঝানো হয়? W দ্বারা বোঝানো হয় পরিমাণ। W দ্বারা আমরা আইডেন্টিফাই করি হচ্ছে পরিমাণ, আর M দ্বারা কি বোঝানো হয়? M দ্বারা বোঝানো হয় আণবিক ভর। M দ্বারা বোঝানো হচ্ছে আমাদের আণবিক ভর। সো W কত গ্রাম বলছে এখানে প্রশ্ন দেখো, W বলেছে 4 গ্রাম, ঠিক আছে? সো আমরা এখানে নিতে পারি 4 গ্রাম, আর ক্যালসিয়ামের আণবিক ভর হচ্ছে 40 সমান সমান 0.1 মোল। 0.1 মোল। দেখো এখানে আমাদের 0.1 আছে কিনা, হ্যাঁ ক নাম্বারটা 0.1 মোল। আমরা এখান থেকে ক নাম্বারটা অ্যান্সার হিসেবে নিতে পারি। সেকেন্ড কোশ্চেন, 27 গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান? সো সেম লজিক, সেম সূত্র। ওকে ফাইন, ঠিক আছে? সো এইটা তোমরা নিজেরা ট্রাই করবে, এটা কিন্তু ঢাকা বোর্ডে এসেছে। 27 গ্রাম পানিতে সমান সমান কতটুকু পানি বিদ্যমান। আচ্ছা ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে যে পটাশিয়াম ডাইক্রোমেট সমান কত মোল? তো কত গ্রাম বলেছে? 100 গ্রাম। 100 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেটের কথা বলেছে। সো আমরা এখন দেখব যে পটাশিয়াম ডাইক্রোমেটের 100 গ্রামে আমরা কত মোল পাচ্ছি। আচ্ছা ফাইন। সো দেখো এই কোশ্চেনটা কিভাবে সলভ করব। তাহলে আমাদের প্রথম দরকার কি হবে বলতো? আণবিক ভর দরকার হবে, তাই না? আর এখানে যেহেতু W বলেছে কত গ্রাম? 100 গ্রাম। এবার পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত কি বলতো? K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট। আচ্ছা এখন পটাশিয়াম কত? 2 ইন্টু পটাশিয়াম হচ্ছে 2 ইন্টু 39, ক্রোমিয়াম 2 ইন্টু 52, অক্সিজেন 7 ইন্টু 16। আচ্ছা 7 ইন্টু 16। এখন দেখো এইটা টোটাল ভর কত আসে? K2Cr2O7। আচ্ছা তাহলে আমরা এটা ক্যালকুলেশন করতেছি। 39 ইন্টু 2 প্লাস
2 into 52 plus 7 into 16 294 294 এবারে 100 থেকে 294 ভাগ দাও 100 কে 294 0.34 মোল 0.34 মোল সো আমরা এখান থেকে 0.3 মোল দেখি আমাদের অপশনে আসে কিনা 0.3 মোল সো আমরা ওইটাই হচ্ছে অ্যান্সার হিসেবে নিতে পারবো ওকে 0.3 মোল ইয়েস ঘ নাম্বারটা দেখো একটা হচ্ছে 0.33 খেয়াল রাখো ক্লোজ অ্যান্সার 0.33 0.34 সো আমাদের যেহেতু 0.34 আসছে আমরা ঘ নাম্বারটা অ্যান্সার হিসেবে নিতে পারবো ঠিক সেম ভাবে 27 গ্রাম পানিতে কত মোল বিদ্যমান প্রসিডিউর কিন্তু সেম প্রসিডিউর চেঞ্জ হবে না প্রসিডিউর আমরা সেম রাখবো এখানে আচ্ছা তাহলে আমরা ফার্স্টে W এর জায়গায় 27 বসাবো আর পানির আণবিক ভর হচ্ছে 18 তো 27 ডিভাইডেড বাই 18 যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার আচ্ছা আমি যাচ্ছি পরবর্তী প্রশ্নে দেখো ওকে এবারে যেটা বলতেছে দেখো যে সালফিউরাস অ্যাসিডের 500 ml 0.2 মোলার দ্রবণের জন্য কত মোল দ্রব প্রয়োজন ওকে ফাইন তাহলে এখানে আমরা ফার্স্টে SVM 1000 W করব SVM 1000 W করব যে W এর মান যেটা আসবে ওই মানকে আমরা সালফিউরাস অ্যাসিডের আণবিক ভর দিয়ে হচ্ছে গিয়ে ভাগ করে দিব আর কি ওকে আচ্ছা তো নেক্সট আমরা যাব সালফিউরাস অ্যাসিডের সংকেত কি H2SO3 সালফিউরাস অ্যাসিড H2SO3 আচ্ছা তাহলে W সমান আমরা কি লিখতে পারি SVM বাই 1000 খেয়াল করো SVM বাই 1000 আচ্ছা এখন আরেকটা কাজ করা যেতে পারে এখানে যদি আমরা শর্টকাটও করতে পারি বা W M এই পাশে কি আকারে আছে গুণ আকারে আছে এই পাশে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে W বাই M ইজ ইকুয়ালস টু SV বাই 1000 তাই না এটা লেখা যায় না বলো তো এখন W বাই M এর পরিবর্তে কি লেখা যায় W বাই M এর পরিবর্তে N লেখা যায় মোল সংখ্যা তাহলে S এর মান কত আমরা প্রশ্ন থেকে দেখতে পারি যে S এর মান কত S এর মান হচ্ছে ঘনমাত্রা 0.2 আর হচ্ছে 500 ml 500 আর হচ্ছে 0.2 সো এটা হচ্ছে S হচ্ছে 0.2 আর V হচ্ছে 500 ml ডিভাইডেড বাই 1000 দেখো এখান থেকে অ্যান্সার কত আসতেছে 0.1 তাহলে N কত আসলো N আসলো আমার 0.1 মোল দেখি আমাদের অপশনে 0.1 আছে কিনা 0.1 আমাদের আছে কিনা ইয়েস ক নাম্বারটা বলতেছে দেখো 0.1 সো আমি আশা করছি তোমরা এটা বুঝছো যে এটা কিভাবে সলভ করা হলো আচ্ছা পরবর্তী প্রশ্ন কি বলতেছে দেখো আচ্ছা 20 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড এবং 20 গ্রাম HCl এর মধ্যে বিক্রিয়া ঘটানো হলো উদ্দীপকে উল্লেখিত HCl এর মোল সংখ্যা কত HCl কত 20 গ্রাম তাই না HCl হচ্ছে আমাদেরকে 20 গ্রাম দিচ্ছে সো আমরা HCl এর মোল সংখ্যা বের করব ওকে সো এই যে আগের সূত্র N = W বাই M জাস্ট এই সূত্র ব্যবহার করে আমরা কিন্তু খুব সহজে এটা সমাধান করতে পারি যেখানে HCl এর পরিমাণ কত HCl এর পরিমাণ হচ্ছে 22 আর 20 গ্রাম আর HCl এর আণবিক ভর কত 36.5 সো এই দুইটা নিয়ে কাজ করলে তো 20 কে আমরা ডিভাইড করব কত দিয়ে 36.5 দিয়ে সো এখান থেকে আমরা অ্যানসারটা পেয়ে যাব আচ্ছা এবারে বলতেছে যে অক্সিজেনের 0.5 মোল সমান কত গ্রাম অক্সিজেনের 0.5 মোল সমান কত গ্রাম আচ্ছা এবারে আমি একটা জিনিস একটু বুঝাই যে 0.5 মোল আমরা অক্সিজেন বলতে আসলে কি বুঝি O2 কে বুঝি খেয়াল রাখতে হবে আমরা অক্সিজেন যদি কেউ বলে যে ভাই আমাকে অক্সিজেন দাও সে কি তোমাকে O দেবে নাকি সে তোমাকে O2 দেবে অবশ্যই সে তোমাকে O2 দেবে সো এখানে কনসেপ্ট কিন্তু এইটা তো এখানে জাস্ট আমাদের W বের করতে হবে সো W সমান কি হচ্ছে NM হচ্ছে W সমান কি হচ্ছে NM হচ্ছে তো আমাদের N এর ভ্যালু কত মোল সংখ্যার ভ্যালু কত দেখো আমাদের মোল সংখ্যার ভ্যালু হচ্ছে 0.5 মোল সো আমরা N এর জায়গায় 0.5 বসাতে পারি আর M বলতে আণবিক ভর এখন O2 এর আণবিক ভর কত বলো তো 32 কত হতে পারে 32 হতে পারে কারণ অক্সিজেন বলতে আমাদের O2 কে বোঝায় অক্সিজেন বলতে আমাদের O2 কে বোঝায় সো 0.5 * 32 সমান কত হচ্ছে 16 গ্রাম সমান 16 গ্রাম সো এখান থেকে দেখো খ নাম্বারটা কত আমরা এটা খ নাম্বারটা পাচ্ছি 16 আচ্ছা যাচ্ছি পরবর্তী অংশে দেখো কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করে হচ্ছে A বানাচ্ছে তাহলে ফার্স্ট কোশ্চেন হচ্ছে A টা কি হবে A হচ্ছে কার্বনিক অ্যাসিড এর সংকেত হচ্ছে H2CO3 কার্বনিক অ্যাসিড H2CO3 কার্বনিক অ্যাসিড এখন বলতেছে যে A যৌগটির 0.5 মোলের ভর কত 0.5 মোলের ভর কত সিমিলার টাইপের কোশ্চেন সো আমরা সেই আগের মতো করেই সলভ করতে পারি এটা দেখো আচ্ছা আমি এটাকে একটু সুন্দর ভাবে লিখি যে আমরা জানি যে N = W বাই M বা W = N * M ঠিক আছে N * M
এখন n কত 0.5 ইন্টু m কত, n হচ্ছে 0.5, m কত কার্বনিক অ্যাসিড H2CO3, তাহলে এর আণবিক ভরটা বসাতে হবে। সো আণবিক H2 তার মানে 2 ইন্টু 1, কার্বন হচ্ছে 12, O3 তার মানে 3 ইন্টু 16, ঠিক আছে। সো আমাদের অ্যান্সারটা চলে আসবে। এখন ফার্স্টে আমরা ওই ভরটা একটু বের করে দেখো, দুইটা হাইড্রোজেন তার মানে হচ্ছে 2, একটা কার্বন হচ্ছে 12, আর তিনটা অক্সিজেন তার মানে হচ্ছে 48, 62 ইন্টু 0.5 তার মানে 31। আমাদের W কত হচ্ছে 31 গ্রাম হচ্ছে। দেখে তো 31 আমাদের প্রশ্নে আছে কিনা, এই যে দেখো গ নাম্বারটা হচ্ছে 31 গ্রাম। আচ্ছা যাচ্ছি পরবর্তী প্রশ্নে, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত, ফিক্সড মান, এটা মনে রাখতে হবে আমাদের 6.023 ইন্টু 10⁻23। সো অনেক জায়গায় 2 এর পরে আর 3 লিখে না, বাট অ্যান্সারটা হবে 6.023 ইন্টু 10⁻23, যেটা আমাদের অ্যাভোগাড্রোর মান বা অ্যাভোগাড্রো সংখ্যা হিসেবে আমরা বেশি চিনি বা বেশি পরিচিত। আচ্ছা যাচ্ছি এর পরবর্তী প্রশ্ন, দেখো 9 নাম্বার কোশ্চেন কি বলতেছে যে 18 গ্রাম গ্লুকোজের অণুর সংখ্যা কত, 18 গ্রাম গ্লুকোজে অণুর সংখ্যা কত। আচ্ছা এই টাইপের কোশ্চেন, এবারে যাচ্ছি আমরা সংখ্যায় রিলেটেড। এতক্ষণ আমাদের প্রশ্নগুলো ছিল মোল সংখ্যা রিলেটেড, এবারে আমাদের প্রশ্নগুলো হচ্ছে সংখ্যা রিলেটেড। সো নেক্সট কোশ্চেন, 18 গ্রাম গ্লুকোজে অণুর সংখ্যা কত। ওকে ফাইন। সো দেখো এগুলো তোমরা কিভাবে সলভ করবা, রাইট। এটা দুইভাবে সলভ করা যায়, তো দুইটা প্রসিডিউরে আমি হয়তোবা একবার দেখাই দিচ্ছি যে দুইটা প্রসিডিউর কি, দেন বাকিটা তোমার যার যেটা সুবিধা হয়। এখানে কোশ্চেন ছিল 18 গ্রাম গ্লুকোজে অণুর সংখ্যা কত, তাহলে আমাকে ফার্স্টে বের করতে হবে গ্লুকোজের আণবিক ভর। গ্লুকোজের সংকেত কি C6H12O6, তাই না। 180 কত, তাহলে 180 এটা হচ্ছে আণবিক ভর, আর 1 মোলে সমান সমান কতটি থাকে অণুর সংখ্যা 6.023 10⁻23। তাহলে আমরা এখন এভাবে লিখতে পারি না ঐকিক নিয়মে, যে 180 গ্রামে অণু আছে, খেয়াল করো 180 গ্রামে অণু আছে কতটি 6.023 10⁻23 এতটি। অতএব 1 গ্রামে অণু আছে কতটি, আর আমাদের কত গ্রাম বলছে এখানে, আমাদেরকে এখানে বলছে 18 গ্রাম, প্রশ্নে বলছে 18 গ্রামে অণু আছে কতটি। আচ্ছা সো 6.023 10⁻23 ইন্টু 18 ডিভাইডেড বাই 180। সো এটা কাটাকাটির সিস্টেমটাকে আমি একটু বলি, হ্যাঁ। তো এখান থেকে এখানে কি হচ্ছে 10 দ্বারা ভাগ হয়ে যাচ্ছে। তো 10 দ্বারা ভাগ হয়ে যাওয়া মানে এটা 10⁻23 আছে না, এখান থেকে একটা কমিয়ে ফেলবো আমরা, সেটা হয়ে যাবে অনায়াসে 10 আমি এখানে 10⁻23 লিখি, বাট এটার অ্যান্সার কত হবে 6.023 ইন্টু 10⁻22। ওকে, সো প্রসিডিওরটা সবার কাছে ক্লিয়ার, যে 6.023 ইন্টু 10⁻22। দেখো এই যে এটা আমাদের অ্যান্সার আসলো। আচ্ছা ফাইন, এইটা গেল তোমার একটা প্রসিডিওর যেই প্রসিডিওর তুমি এভাবে অ্যান্সারটা করতে পারো। আচ্ছা আর একটা প্রসেস আছে, সেটা হচ্ছে আমরা সূত্র দিয়ে কাজ করব। আচ্ছা সূত্রটা কি, সূত্রটা হচ্ছে ফার্স্টে n সমান W/m, যেটা আমরা পেয়েছিলাম। সো আমার W হচ্ছে কত 18 আর m কত 180। সো কত আসবে, n এর ভ্যালু কত আসবে 0.1 নাম্বার 1 গেল। আবার আরেকটা ফর্মুলা আছে n সমান n/na, n সমান n/na, ঠিক আছে, বা n সমান মানে আর যদি আমরা গুণ করি, বা n সমান স্মল হাতের n ইনটু na। এখন এই n এর মানটা আমরা তো অলরেডি বের করেছি, সেটা কত, সেই মানটা কত 0.1 ইনটু অ্যাভোগাড্রো নাম্বার কত 6.023 ইনটু 10⁻23। সো এখান থেকেও দেখবো তোমার অ্যান্সার আসতেছে 6.023 ইনটু 10⁻22। সো এই বোথ কেস যার যেটা সুবিধা হয় সে এইটাই ফলো করতে পারো। এটা হচ্ছে আমরা সূত্রের সাহায্যে করলাম, এটা আমরা ঐকিক নিয়মের সাহায্যে করলাম, যার যেটা সুবিধা হয় সে ওইটাই ফলো করতে পারবা। আচ্ছা তো আমি এটার হচ্ছে খ নাম্বারটা অ্যান্সার করে দিলাম। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি বলতেছে যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি অণু থাকবে, 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি অণু থাকবে। সেম প্রসিডিওর, সেম, জাস্ট কি করতে হবে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরটা বের করতে হবে, সালফিউরিক অ্যাসিডের জাস্ট আণবিক ভরটা বের করতে হবে। ওকে, সো যদি আমরা সালফিউরিক অ্যাসিডটা ব্যাখ্যা করতে চাই, যদি আমরা এই সূত্রে আসি, দেখো যদি আমরা এই সূত্র ফলো করি, সো সালফিউরিক অ্যাসিডের 1 গ্রামে বলছে তাই না, তাহলে এখানে বসাও 1, আর সালফিউরিক অ্যাসিডের m আণবিক ভর, m বলতে কি বোঝায় আণবিক ভর, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। সো 1 ডিভাইডেড বাই 98 ফার্স্টে করো, 1 ডিভাইডেড বাই 98 কত আসতেছে 0.01। সো একই আনসার, তাহলে এটাও সম্ভবত 1 ডিভাইড বাই 0.01, হ্যাঁ এরকমই আসছে।
তাহলে সেমভাবে 0.01 ধরলে 10^22 দেখি আমাদের 10^22 আছে কিনা। আচ্ছা এটা গ নাম্বার বলছে, সো লেটস চেক আর একবার দেখি। ওকে, সো আমরা যদি সম্পূর্ণ মানটা ইউজ করি 0.01 সরি আমি 0.1 ধরতেছি কেন, 0.01, তাহলে এখানেও বসাও জাস্ট এইটুকু, কি হবে 0.01। তাইলে এখন এটার সাথে যদি আমরা গুণ দিই অ্যাভোগাড্রো নাম্বার, হ্যাঁ 10^21, জাস্ট ডিফারেন্স হচ্ছে 10^21, 6.023 ইন্টু 10^21, সো 21 যেখানে অ্যান্সার সেটাই হচ্ছে আমাদের গ নাম্বারটা, এটাই হচ্ছে অ্যান্সার। লাস্ট কোশ্চেন দেখো এই পেজের, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে মোট অণুর সংখ্যা কত? আচ্ছা এটা এখানে একটা শর্টকাট আছে, শর্টকাটটা কি, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত 44 গ্রাম, তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তার মানে কত 1 মোল, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মিন্স এটা 1 মোল, আর 1 মোলের মধ্যে অ্যাভোগাড্রো নাম্বারই সংখ্যক অণু থাকে, সো এটা ডিরেক্টলি অ্যান্সার কত হবে 6.023 10^23। আচ্ছা নেক্সট কোশ্চেন ফলো করো, এক ফোঁটা পানির ভর 0.001 মিলিগ্রাম হলে উহাতে পানির অণুর সংখ্যা কত? এটা কিন্তু জাস্ট আমরা শুধুমাত্র কাজ কি মিলিগ্রাম থেকে গ্রামে আসা, তাই না? তো দেখো এখানে কি বলছে 0.001 ভাগ 1000, সো কত আসলো আমাদের 1 × 10⁻⁶। ওকে, সো আমাদের এই W কত আসলো এখানে, জাস্ট প্রসিডিউরটা কি হবে, W আসবে এইটা যে 1 × 10⁻⁶, আর পানির আণবিক ভর কত, পানির আণবিক ভর হচ্ছে 18, তাহলে ফার্স্ট এখান থেকে তুমি n এর মানটা বের করো, ভাগ 18 যদি আমরা দেই তাহলে আসতেছে কত, তাহলে আমাদের এই মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে, mটা চেঞ্জ হয়ে যাচ্ছে, m চেঞ্জ হয়ে হচ্ছে 5.55 × 10⁻⁸, 5.55 × 10⁻⁸। এবারে এই মানটা আমরা ইনপুট করব কোথায়, নেক্সট যেই n আসবে সেখানে, সো নেক্সট n এর জায়গায় কি হবে দেখো 5.55 × 10⁻⁸, 5.55 ইন্টু জাস্ট এখন এখান থেকে জাস্ট আমাকে অ্যান্সারটা বের করতে হবে আর কি, সো এটার সাথে আমরা এখন গুণ দিয়ে দিতে পারি 6.023 × 10⁻23, তাহলে আমাদের আসতেছে 3.34 × 10⁻16, 3.34 × 10⁻16। দেখো এই যে ক নাম্বারের সাথে এটার অ্যান্সারটা কি হচ্ছে সম্পূর্ণরূপে মিলে যাচ্ছে, 3.34 10⁻16। আচ্ছা যাচ্ছি পরবর্তী অংশে, দেখো কি বলতেছে এখানে যে সকল বোর্ডে কোশ্চেন, দ্রবণে কতটি সোডিয়াম হাইড্রোক্সাইড অণু দ্রবীভূত আছে? আচ্ছা তো সোডিয়াম হাইড্রোক্সাইডে কি কি তথ্য আমরা দেখতে পাচ্ছি, সোডিয়াম হাইড্রোক্সাইডের তথ্য দেখা যাচ্ছে 10 ml 0.15 মোলার, তাহলে ফার্স্টে তুমি W বের করো, W বের করে দেন সেই W থেকে তুমি কম্পেয়ার করো, এটা খুবই সিম্পল একটা টাস্ক, মানে এখানে এই জায়গাতে আমরা দুইটা সূত্র ইউজ করতে পারি, এখানে আমরা দুইটা সূত্র ইউজ করতে পারি। দেখো আমরা জানি W = SVM/1000। আচ্ছা সো S এর মান কত, প্রশ্নে যাও S এর মান কত, S হচ্ছে গিয়া 0.15 আর V হচ্ছে 10, তাহলে S এর মান হচ্ছে 0.15 আর V হচ্ছে 10, আর M কত, সোডিয়াম হাইড্রোক্সাইড 40 ডিভাইডেড বাই 1000, তাহলে এখান থেকে দেখো W কত আসতেছে 0.06, তাহলে আমার W কত আসলো 0.06 গ্রাম, 0.06 গ্রাম, এটা হচ্ছে আমার W। ওকে ফাইন, নেক্সট দেখো নেক্সট আমরা কি করতে পারি, এবার এখান থেকে আমরা কম্পেয়ার করতে পারি যে 40 গ্রাম কি সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর, 40 গ্রামে অণু আছে কতটি 6.023 10⁻23 এতটি, একে কত আর 0.06 এ কত, অথবা তুমি চাইলে এই 0.06 কে তুমি ওই আগের যে প্রসিডিউর বললাম ওই প্রসিডিউরের সাহায্যে ওখান থেকে বের করতে পারো, কিভাবে এরকম ভাবে 0.06 ভাগ 40 মোল সংখ্যা আগে বের করো, ঠিক আছে 0.06 ভাগ 40, তাহলে কত আসলো আমাদের 1.5 × 10⁻⁻3, এটা হচ্ছে মোল সংখ্যা। এবার আমরা জানি কি অনুসংখ্যা চাইছে তাই না, মোল সংখ্যা থেকে আমাদেরকে অনুসংখ্যা চাইছে, তো অনুসংখ্যাটা কি হবে দেখো, অনুসংখ্যাটা হচ্ছে আমাদের n =
n ইজ ইকুয়ালস টু n বাই na। তাহলে আমাদের এই মোল সংখ্যা কত বের হয়েছে? মোল সংখ্যা বের হয়েছে 1.5 10 টু দি পাওয়ার -3। আর na কত? অ্যাভোগাড্রো নাম্বার 6.023 10 টু দি পাওয়ার 23। 6.023 10 টু দি পাওয়ার 23। সো এখন এইখান থেকে জাস্ট এই ক্যালকুলেশনটা করলেই হয়ে যাচ্ছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে আমার এখানে অ্যান্সার আসলো 9.0345 9.0345 10 টু দি পাওয়ার 22। দেখি আমাদের এরকম কেউ আছে কিনা। 9.0345 10 টু দি পাওয়ার 22। আচ্ছা দেখো আমাদের এখানকার অপশনটা খ এর সাথে ম্যাচ করতেছে। 9.03 10 টু দি পাওয়ার 22 9.03 10 টু দি পাওয়ার 22। সো আমরা এখান থেকে আমাদের অ্যান্সারটা নিতে পারি আমরা খ নাম্বারটা। খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা পরবর্তী যেই প্রশ্ন সেই প্রশ্নে আমরা যাচ্ছি। ওকে দেখো 2 গ্রাম খাদ্য লবণে কতটি অণু আছে? সেম প্রসিডিউর সেম। ফার্স্টে তুমি হচ্ছে কি যে এই যে n সমান সমান w/m করবা। n সমান সমান w/m করে এখান থেকে আমরা n এর মানটা পাবো। দেন আমাদের সূত্র হবে এইটা n সমান সমান n ইনটু na। তো আমাদের এইভাবে এই অ্যান্সারটা আসবে। তো তোমাদের জন্য আমি কিছু টাস্ক তোমরা নিজেরা করবা, যেহেতু আমি অনেকগুলোই সলভ তোমাদেরকে করে দিলাম। তো 14 নাম্বারের অ্যান্সার হবে ক নাম্বার। 14 নাম্বারের অ্যান্সার হবে ক নাম্বার। এরপরে 15 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কতটি অণু বিদ্যমান? সেম প্রসিডিওর। সেটার অ্যান্সার হবে খ নাম্বার। এগুলো তোমরা যারা আছো সবাই তোমরা এইভাবে চেক করবা। ফার্স্টে তুমি n ইজ ইকুয়ালস টু w/m করে n এর মানটা বের করবো আমরা। দেন n ইজ ইকুয়ালস টু স্মল হাতের n ইনটু na। আমরা এই প্রসিডিওরে যাব। আচ্ছা যাচ্ছি পরবর্তী অবস্থায়। প্রমাণ অবস্থায় 11.2 লিটার অক্সিজেন গ্যাসে কয়টি অণু বিদ্যমান? 11.2 লিটার। ঠিক আছে। সো এবারে আসো আমি এখানে কিভাবে কাজ করতে পারি। আচ্ছা তো যাচ্ছি পরবর্তী অংশে। আমরা কি জানি? আচ্ছা যদি আমি এটাকে সূত্রের মধ্যেও কনভার্ট করতে চাই তাহলে দেখো সূত্র হিসেবে যদি করি তাহলে n সমান সমান v ডিভাইডেড বাই 22.4। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে v কত? 11.2 আর ডিভাইডেড বাই 22.4। দেখো ফার্স্টে তোমার n এর মানটা কত আসতেছে। আচ্ছা সো এইটা একটা নতুন একটা আইটেম। সো 11.2 ডিভাইডেড বাই 22.4 আসতেছে কত? 0.5। আমি পাচ্ছি এখানে 0.5। আচ্ছা এবারে সেম ফর্মুলা n ইজ ইকুয়ালস টু n ইনটু na। তো আমাদের n বা মোল সংখ্যা আসলো কত? 0.5 আর অ্যাভোগাড্রো নাম্বার 6.023 10 টু দি পাওয়ার 23। দেখো তাহলে এখান থেকে কত আসে। আমাদের আসতেছে এখানে 3.0115 ইনটু 10 টু দি পাওয়ার 23। 3.0115। তো দেখি এখানে সেই অ্যান্সারটি আছে কিনা। ঘ নাম্বার এই যে 3.0115। সো এর আর সামনে আগায় নেই, মানে 3 তেই ঠিক রাখছে আর কি। আচ্ছা খাবার সোডার একটি অণুর ভর কত? খাবার সোডা। তো এখন নেক্সট কোশ্চেন, খাবার সোডার সংকেত কি? আচ্ছা ফাইন দেখো তো এখন নেক্সট কোশ্চেন ছিল এটা যে খাবার সোডার রাসায়নিক সংকেত কি? এই যে বলছে খাবার সোডার একটি অণুর ভর কত। খাবার সোডার রাসায়নিক সংকেত হচ্ছে গিয়ে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। তোমরা সংকেতগুলো একটু মনে রাখো, এক্সামে তোমাদেরকে মাঝে মাঝে এরকম ক্লু দিয়ে তোমাদেরকে কিন্তু এমসিকিউ গুলো বের করতে বলবে আর কি। আচ্ছা তো ফার্স্ট কোশ্চেন আমরা এখানে মোল সংখ্যা বের করতে পারি। সো n বাই na আমাকে যেহেতু একটা বলছে, সো n এর সংখ্যা যেহেতু 1, সো এটা হবে 1 আর na হচ্ছে 6.023 10 টু দি পাওয়ার 23। এখান থেকে আমরা মোল সংখ্যা বের করলাম কত? 1.66 ইনটু 10 টু দি পাওয়ার -24। এত মোল আসতেছে আমাদের একটা অণুতে। আচ্ছা আমাদের পরবর্তী পার্ট হচ্ছে n সমান সমান w/m, যেহেতু আমাদেরকে ভর বের করতে হচ্ছে, বা w সমান সমান nm। তো দেন এইখান থেকে আমরা n এর মান যেটা পেয়েছিলাম সেইটা, আর m বলতে কি বোঝাচ্ছে? আণবিক ভর। সো এটা হচ্ছে খাবার সোডার আণবিক ভর। সোডিয়াম 23 প্লাস হাইড্রোজেন 1, কার্বন 12 আর 3টা অক্সিজেন 3 × 16। সো এখান থেকে আমার ভ্যালু আসতেছে 1.39 10 টু দি পাওয়ার -22। সো আমরা একটু দেখি যে এরকম রিলেটেড অ্যান্সার কে আছে। 1.39 ওই যে দেখো লাস্ট অ্যান্সারটা 1.39 10 টু দি পাওয়ার -22। সো আমরা এখান থেকে আমাদের অ্যান্সারটা পেয়ে গেলাম। আচ্ছা নেক্সট কোশ্চেন যে সেম ভাবে দেখো এই অ্যান্সারটা তোমরা নিজেরা করবা। জেড হচ্ছে 9 হচ্ছে গিয়া জেড। বলতেছে জেড এর একটি অণুর ভর কত। এখন এটা মনে রাখতে হবে, খেয়াল করো। জেড হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিনের একটা অণুর সংকেত কি বলতো? F2, তাই না? F2 ফ্লোরিনকে আমরা F2 দ্বারা বোঝাই। সো যখন আমি আণবিক ভর মানে লিখবো, এই যে দেখো এখানে যে আমরা আণবিক ভর লিখেছি, এই জায়গাতে তোমার ফ্লোরিনের বেলায় যেহেতু তোমার F2, দ্যাট মিনস 19 + 19 = 38
এইটা তোমার বসাতে হবে। 19 প্লাস 19 ইজ ইকুয়াল টু 38, আমরা তখন এই অ্যান্সারটা বসানোর চেষ্টা করব আর কি। সো এইটাই হবে আমাদের সঠিক অ্যান্সার জেড এর। আর বাকি প্রসিজিওর ঠিক আগের মতোই হবে। আচ্ছা, এরপরে কোশ্চেন, 1 মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? 1 মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? এবারে আসতেছে আমাদেরকে পরমাণুর সংখ্যা আমাদেরকে বের করতে বলতেছে। আচ্ছা ওকে ফাইন। সো চলো আমরা এখন একটু ডিফারেন্ট ওয়েতে যাই। 1 মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? সো n ইজ ইকুয়ালস টু n ডিভাইডেড বাই Na, এইটাই ছিল তাই না? এইটাই ছিল। আচ্ছা এবারে তাহলে n ইজ ইকুয়ালস টু কত আসবে? n ইনটু Na, নাম্বার অফ অ্যাভোগাড্রো। বলছে প্রশ্নে বলছে কত মোল পানি? 1 মোল পানি। আচ্ছা পানির সংকেতটা কি বলতো? পানির সংকেতটা হচ্ছে H2O। H2O বলতো সেখানে হাইড্রোজেন পরমাণু আছে কয়টা? 2টা। তাহলে এবার আমাকে সেই অ্যাভোগাড্রো নাম্বারকে 2 দিয়ে গুণ করতে হবে। কেন আমরা 2 দিয়ে গুণ করলাম? কারণ পানির মধ্যে হাইড্রোজেন পরমাণু আছে হচ্ছে কি 2টা। তো 2 ইনটু 6.023 10 টু দি পাওয়ার 23। সো এইটা হবে আমাদের সঠিক অ্যান্সার। এখন দেখি এখান থেকে কত আসতেছে। আমার এখান থেকে অ্যান্সার আসতেছে 1.2046 ইন্টু 10 টু দি পাওয়ার 24। 1.2046 ইন্টু 10 টু দি পাওয়ার 24। 1.2046 ইন্টু 10 টু দি পাওয়ার 24। ঘ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা 1 মোল হাইড্রোজেন অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? সেমই অ্যান্সার আসবে, দেখো সেমই অ্যান্সার আসার কথা। 1 মোল হাইড্রোজেন অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? সো আমাকে যেই কাজটা করতে হবে দেখো 1 মোল হাইড্রোজেন অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? হাইড্রোজেন পরমাণু আছে কয়টা? 2টা। অণুতে কয়টা হাইড্রোজেন থাকে? 2টা। সো এবার কাজ কি বলতো? ওই যে 6.023 10 টু দি পাওয়ার 23। তো এখানে আমি একটু বলে দিই, দেখো অ্যান্সারটা খ বলছে, একটু খেয়াল রাখো তোমরা। এই অ্যান্সারটা খ, আগের অ্যান্সারটা অর্থাৎ আগের যে রেজাল্টটা আর এই রেজাল্টটা সেম রেজাল্ট। এখানে জাস্ট ডিফারেন্সটা কি দেখো, দশমিককে তুমি যখন ডান দিকে আগাবা, দশমিক যখন তোমার ডান দিকে যাবে এই পাওয়ারটা তত কমবে, এই পাওয়ারটা তত কি হবে? কমে যাবে। আর দশমিক যত বাম দিকে আগাবে এই পাওয়ার তত বাড়বে। সো আমার দশমিক ছিল দেখো 1.2, সো এক ঘর পরে দশমিক ছিল, এই দশমিকটাকে আমি এক ঘর ডানে আগিয়েছি, তো এখন পাওয়ারটা উপর থেকে কমতেছে। 10 টু দি পাওয়ার 24 ছিল 10 টু দি পাওয়ার 23। আবার যদি আমি এই দশমিকটা এখানে দেই, এই দশমিকটাকে যদি আমি এখানে দেই তাহলে কি হবে? সেটা 10 টু দি পাওয়ার 25 হয়ে যাবে, 10 টু দি পাওয়ার 25 হয়ে যাবে। সো আমাদের কিন্তু অ্যান্সার কিন্তু সেম, বাট এই সেম অ্যান্সারে আমাদেরকে জাস্ট দশমিকে আগ পিছ হচ্ছে এখানে, এইটাই জাস্ট আমাদেরকে একটু ফলো রাখতে হবে। ওকে ফাইন। সো আশা করি তোমরা এটা বুঝছো। আচ্ছা নেক্সট কোশ্চেন, 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? কার্বন ডাইঅক্সাইডে দেখো তো কি আছে? অক্সিজেন আছে। কয়টা বলো তো? 2টা। তাহলে এখন কি করতে হবে? অ্যাভোগাড্রো যে নাম্বার, সেই অ্যাভোগাড্রো নাম্বারকে কত দিয়ে গুণ দেব? 2 দিয়ে গুণ দেব। অর্থাৎ আমাদের এই অ্যান্সারটাও ঠিক আগের মতোই আসতেছে, 1.2 10 টু দি পাওয়ার 24, যেটা কিনা আমরা এখানে পেয়েছিলাম। এই যে 1.2 10 টু দি পাওয়ার 24। কেন এখানে 2 দিয়ে গুণ দিব? কারণ এইখানে অক্সিজেন আছে কয়টা? অক্সিজেন আছে 2টা। আচ্ছা এবারে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো একটি পাত্রের পানিতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা এত হলে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? আচ্ছা সো আমরা এখন হাইড্রোজেন পরমাণুর সংখ্যাও বের করে দেওয়া আছে, আমাকে জাস্ট অক্সিজেন পরমাণুর সংখ্যা বের করতে হবে। চলো এটা আমরা সলভ করি। আচ্ছা তো এখানে কোশ্চেনটা একটু সহজে চিন্তা করো তুমি। দেখো আমাদের পানির সংকেত কি বলতো? H2O। তাহলে হাইড্রোজেন পরমাণু আছে কয়টা? 2টা। আর অক্সিজেন পরমাণু আছে কয়টা? একটা, তাই তো? তো এখানে 2 মোল হাইড্রোজেন পরমাণু, তার মানে কি হবে দেখো 6.023 10 টু দি পাওয়ার 23। তুমি এভাবে চিন্তা করো। সো এই যে আমার যে ভ্যালুটা দিচ্ছে, ফলো করো, এই যে ভ্যালু হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। সো পানির মধ্যে হাইড্রোজেন পরমাণু আছে 2টা, তো 2টা হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, মানে 2টা বলতে জাস্ট 2 মোলের সংখ্যা বোঝাচ্ছে কত? 3.02 ইন্টু 10 টু দি পাওয়ার 24। তাহলে অক্সিজেন জানতে চাচ্ছে, তাহলে অক্সিজেন আছে কত মোল? 1 মোল। তাহলে আমি যদি এটাকে 2 দিয়ে ডিভাইড করে দেই, দেখো 3.02 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ডিভাইডেড বাই 2। তাহলে 2 দিয়ে কেন ডিভাইড করব? কারণ হাইড্রোজেন হচ্ছে 2 মোল, অক্সিজেন হচ্ছে 1 মোল। সো তাহলে আমাদের অ্যান্সারটা আসছে কিন্তু ক নাম্বারটা, 1.505 10 টু দি পাওয়ার 24। তো এখানে জাস্ট তোমাকে কোনো নতুন কোনো ফর্মুলা, নতুন কোনো ট্রিক্স খাটানোর কোনো দরকার নাই। হিসাবটা হচ্ছে এরকম, 2 মোলের জন্য হচ্ছে এত, তাহলে 1 মোলের জন্য কত হবে, ব্যাস আমরা এইভাবেই এই অ্যান্সারটাকে সমাধান করব। দেখো নেক্সট কোশ্চেন, যে ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেটের কে তাপ দিলে 2টা বস্তু উৎপন্ন হচ্ছে, একটা হচ্ছে X, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এখন X হচ্ছে আমাদের ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা তো এই ক্যালসিয়াম অক্সাইড এখন বলতেছে বিক্রিয়ায় উৎপন্ন X যৌগে পরমাণুর সংখ্যা কত?
এই যে এই বিক্রিয়া থেকে ফার্স্টে আমি বের করতে হবে কতটুকু এক্স উৎপন্ন হবে এবং সেই এক্স যোগে পরমাণু কতগুলো হবে সেটা আমাকে বের করতে হবে। তো এখানে একটা ফলো করো তো, দেওয়া আছে 25 গ্রাম। তা আমরা একটু যদি সলভ করি, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100। আচ্ছা, আর এক্স বা ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ভর কত? এক্স বা ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ভর হচ্ছে 56। ওকে, তাহলে লেখা যায় ফার্স্টে ঐকিক নিয়মে যে 100 গ্রামকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড বা এক্স পাওয়া যাচ্ছে কত গ্রাম? 56 গ্রাম। 1 গ্রামকে তাপ দিয়ে কতটুকু পাবো? আর প্রশ্নে 25 গ্রাম আছে, সেই 25 গ্রামকে তাপ দিয়ে কতটুকু পাবো? সো এই যে দেখো, আমরা এই ফার্স্টে অ্যান্সারটুকু এভাবেই হচ্ছে নোট করে ফেললাম যে 100 গ্রামকে তাপ দিলে পাওয়া যাবে আমাদের 56 গ্রাম, একে কত আর 25 কত। সো 25 গ্রামকে তাপ দিয়ে পাচ্ছি আমি কত গ্রাম? 14 গ্রাম। 14 গ্রাম পাচ্ছি আমি এখান থেকে। আচ্ছা, নেক্সট ফর্মুলা হচ্ছে এটা যে ক্যালসিয়াম অক্সাইড, নর্মাল যে ক্যালসিয়াম অক্সাইড CaO, এটার আণবিক ভর হচ্ছে 56 আর আর অনুসংখ্যা হচ্ছে গিয়া 2 ইনটু, এখন 2 কেন হলো দেখো, কারণ ক্যালসিয়াম কয়টা? একটা, অক্সিজেন কয়টা? একটা। সো মোট আছে কয়টা অণু? মোট এই অণুর মধ্যে দুইটা পরমাণু আছে, সো 56 গ্রাম বা 1 মোলে পরমাণুর সংখ্যা কতটি? 2 ইন্টু 6.023 10 টু দি পাওয়ার 23 এতটি। 2 কেন হলো? কারণ ক্যালসিয়াম অক্সাইডে একটা ক্যালসিয়াম পরমাণু, একটা অক্সিজেন পরমাণু, এই জন্য হচ্ছে 2। আর 1 গ্রামে কত আর 14 গ্রামে কত? সো এখান থেকে অ্যান্সার আসতেছে কত? 3.0115 ইন্টু 10 টু দি পাওয়ার 23। সো এইটা আমাদের ফাইনাল অ্যান্সার। সো এখান থেকে দেখো খ নাম্বারটা হচ্ছে আমরা অ্যান্সার হিসেবে নিতে পারবো। আচ্ছা, নেক্সট কোশ্চেন, 12 গ্রাম কার্বনে পরমাণুর সংখ্যা কত? 12 গ্রাম কার্বন মানে কি 1 মোল কার্বন না? 12 গ্রাম কার্বন বলতে তো 1 মোল কার্বনকে বোঝানো হচ্ছে, তাই তো? সো এখানে পরমাণুর সংখ্যা হবে জাস্ট 1 মোলের যেই সংখ্যা 6.023 10 টু দি পাওয়ার 23। আচ্ছা, যাচ্ছে পরবর্তী কোশ্চেন দেখো যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে ক্যালসিয়াম অক্সাইড ও এক্স গ্যাস পাওয়া গেল। এক্স গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড, যেটা তোমাদেরকে আমি একটু আগে অর্থাৎ 23 নম্বর কোশ্চেনে দেখিয়েছিলাম যে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে কি কি পাওয়া যায়। ওকে, নেক্সট কোশ্চেন, উল্লেখিত বিক্রিয়ক পদার্থের পরমাণুর সংখ্যা কত? 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে পরমাণুর সংখ্যা কত? সো এটা আমরা ওই যে আগে আমরা যে নিয়মটা সমাধান করেছিলাম ওই নিয়মে যাব। ফার্স্টে n সমান সমান W/m এ যাব and then n সমান সমান n ইনটু nn। তবে এখানে খেয়াল রাখতে হবে, দেখো প্রশ্নটা কি বলেছে? প্রশ্নটাই বলেছে পরমাণুর সংখ্যা কত? পরমাণুর সংখ্যা কত? সো এইখানে আমরা যে অ্যাভোগাড্রো যে নাম্বারটা পাবো ওই নাম্বারের সাথে ক্যালসিয়াম কার্বনেট লেখো CaCO3। ক্যালসিয়াম হচ্ছে একটা পরমাণু, কার্বন একটা, দুইটা, তিনটা, পাঁচটা। সো 5 ইন্টু 6.023 10 টু দি পাওয়ার 23, জাস্ট এরকম হবে। আর এখানে কত হবে? 10/10 ডিভাইড বাই 100, সো 0.1। তাহলে আমি এখানে বসে দিতে পারি 0.1। তাহলে এখন দেখো এটার অ্যান্সার কত আসবে? এটাই হবে ফাইনাল অ্যান্সার। 0.1 ইন্টু 5। 5 কেন? এখানে মোট পরমাণু আছে 5টা, এই জন্য হচ্ছে গিয়ে 5। আচ্ছা, আর অ্যাভোগাড্রো নাম্বার তো আমার থাকছেই। সো এভাবে করলে আমাদের অ্যান্সার আসতেছে ক নাম্বারটা 3.011 10 টু দি পাওয়ার 23। আচ্ছা, এবারে আসো কি বলতেছে যে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের সাথে 30 গ্রাম নাইট্রোজেন গ্যাসের বিক্রিয়া করানো হলে বিক্রিয়া শেষে তাপীয় পরিবর্তন ঘটে এবং একটি বিক্রিয়ক অবশিষ্ট থাকে। আচ্ছা, 26 নম্বর কোশ্চেন, বিক্রিয়ায় অংশ নেয়া হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কতটি? অর্থাৎ এই যে 5 গ্রাম হাইড্রোজেন বললাম, এই 5 গ্রাম হাইড্রোজেন বলতে কতটি হাইড্রোজেন পরমাণু এখানে অংশগ্রহণ করেছে। সো প্রসিডিউরটা জাস্ট ওই আগের মতোই আমরা যেভাবে বললাম যে ফার্স্টে আমরা n সমান সমান W/m করব। সো 5 ডিভাইডেড বাই 2। 2 কেন? হাইড্রোজেনের কথা বলা হচ্ছে। সো কত আসতেছে দেখো 2.5। এবারে আসবে n ইজ ইকুয়ালস টু n ইনটু 6 n ইনটু na। তাহলে মোল সংখ্যা কত পেলাম? 2.5। আর na কত? 2 ইনটু 6.023 10 টু দি পাওয়ার 23। কেন 2 হলো বলো তো? কারণ এই জায়গাতে আমার হাইড্রোজেন কে আমরা কিভাবে লিখি? H2 ফরমেশনে লিখি, তাই না? সো আমাদের এই H2 ফরমেশনের কাজই হচ্ছে যে দুইটা হাইড্রোজেনকে বোঝাচ্ছে আর কি। এজন্যই কিন্তু আমার এখানে 2 দিয়ে ডিভাইড করা হয়েছে, এখানে 2 দিয়ে গুণ করা হচ্ছে আর কি। সো আমরা একটু অ্যান্সারে যাচ্ছে দেখি, 2.5 ইনটু 2 ইনটু 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। আচ্ছা, আমার অ্যান্সার আসতেছে 3.0115 10 to the power 24। 3.0115 10 to the power 24। সো এটার ঘ নাম্বার অ্যান্সার। এই যে এখানে কি হয়েছে দেখো, 3.01 .1 ঘর ডানে আগাইছে, 10 টু দি পাওয়ার 1 কমে গেছে, জাস্ট যেটা তোমাদেরকে আমি একটু আগে এই ভিডিওতে বলেছিলাম।
দশমিক ডানে আঁকলে এটা কমে যাবে। আচ্ছা, অ্যালুমিনিয়াম নাইট্রেট যৌগে নাইট্রেট আয়নের সংখ্যা কত? তো তোমাকে এখানে সংকেত তৈরি করতে হবে। ফার্স্টে আমরা অ্যালুমিনিয়াম নাইট্রেটের সংকেত তৈরি করি। অ্যালুমিনিয়াম নাইট্রেট, Al নাইট্রেট NO3 ব্র্যাকেট দিয়ে 3, অ্যালুমিনিয়াম নাইট্রেট তৈরি করলাম। নাইট্রেট আয়ন আছে কয়টা? তিনটা আমরা 3 দেখতে পাচ্ছি, আর 3 মানে 3 মোল, এখানে তো 3টা না, 3 মোল, তো 6.023 10 টু দি পাওয়ার 23। সো দেখো এখান থেকে কি করা যায়, 3 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, তাহলে কত আসলো? 1.8069 1.8069 10 to the power 24, 1.8069 10 to the power 24। আচ্ছা, হ্যাঁ এই সেই খ নাম্বারটা 1.8069 10 to the power 24। যাচ্ছি নেক্সট ওয়ান। 2 মোল ক্যালসিয়াম প্লাস আয়নে কতটি ক্যালসিয়াম প্লাস আয়ন থাকে? যেহেতু 2 মোল, তার মানে আমরা 2 দিয়ে গুণ দেব কাকে? অ্যাভোগাড্রো সংখ্যাকে। 2 দিয়ে অ্যাভোগাড্রো সংখ্যাকে গুণ দিলে যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, এবারে দেখো 3 মোল ক্যালসিয়াম ফসফেট যৌগে ফসফেট মূলকের সংখ্যা কত? সো ফার্স্টে বলছে 3 মোল, খেয়াল করে কথাটা, ফসফেট। দেখো ক্যালসিয়াম নামটা কি বলছে? ক্যালসিয়াম ফসফেট যৌগে, তো ক্যালসিয়াম ফসফেটের সংকেত কি? Ca3PO4 ব্র্যাকেট দিয়ে হচ্ছে 2, কেননা ক্যালসিয়ামে যোজনে যাবে ফসফেট মূলকের কাছে, ফসফেট মূলকের যোজনে আসবে ক্যালসিয়ামের কাছে। সো এখানে যদি আমি ফসফেট মূলকের সংখ্যা বের করতে চাই, তাহলে ফার্স্টে হচ্ছে 2 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার 6.023 10 টু দি পাওয়ার 23, আর টোটাল কত মোলের কথা বলেছে? 3 মোলের কথা বলেছে, সো এই জন্য হচ্ছে 3 মোল, আর প্রতি মোলের জন্য জাস্ট হিসাব হচ্ছে এটা। তাহলে এখান থেকে যেটা অ্যান্সার আসবে ফাইনাল, সেটাই হবে আমাদের ফাইনাল অ্যান্সার। তো এটা মোস্ট অর নিয়ার হচ্ছে গিয়ে যে 6। দেখো এখানে কিন্তু আমরা 6 লিখেই দিয়েছে, যেটা আমাদের আসছিল 3 ইন্টু 2 কত হচ্ছে? 6, 3 ইন্টু 2 কত হচ্ছে? 6। সো এই জন্য আমাদের এইটাই ফাইনাল অ্যান্সার 6, গ নাম্বারটা। আচ্ছা, যাচ্ছি পরবর্তী অংশে। দেখো পরবর্তী অংশে কি বলেছে, যে প্রমাণ অবস্থায় এক্স গ্যাসটির ঘনত্ব কত গ্রাম পার লিটার? ওকে ফাইন। সো আমাদেরকে ফার্স্টে এখানে আসলে বের করতে হবে যে এক্স গ্যাসটি কে হবে। আচ্ছা, তো তাহলে এটাতে আমাদের উদ্দীপক দরকার। সো আমরা 30 নাম্বার কোশ্চেনটা সলভ করতে পারলাম না, কারণ এখানে উদ্দীপকের ঘাটতি। উদ্দীপকটা এখানে নাই, আসলে ভুলে হয়তো এখানে আসে নাই, উদ্দীপকটা আমাদেরকে এখানে একটু বসাতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন 31। প্রমাণ অবস্থায় ফসফিন গ্যাসের ঘনত্ব কত? ফসফিন গ্যাসের PH3, ফসফিন গ্যাসের ঘনত্ব কত? সো রো ইজ ইকুয়াল টু কি, সূত্র কি জানি আমরা? রো ইজ ইকুয়াল টু m/v। এখন ফসফিন গ্যাসের সংকেত হচ্ছে PH3, এর আণবিক ভর কত? ফসফরাস হচ্ছে কত? 31, আর হাইড্রোজেন হচ্ছে 3। সো m কত? m হচ্ছে 34, আর v কত? আমরা জানি যে 1 মোলার আয়তন 22.4। সো তাহলে দেখো এখান থেকে কত আসে? এখান থেকে আসতেছে 34 ডিভাইডেড বাই 22.4, তাহলে আমাদের কত আসলো? 1.52 এখান থেকে অ্যান্সার আসলো, ঘনত্ব 1.52। সো দেখো এই যে ক নাম্বারটা অ্যান্সার 1.52, আমরা এখান থেকে এইটার অ্যান্সার পেয়ে যাচ্ছি। H3P-তে হাইড্রোজেন সালফাইডের ঘনত্ব কত? হাইড্রোজেন সালফাইড এর সংকেত কি? H2S। তাহলে এখান থেকে আণবিক ভর বের করবা, সে আণবিক ভরকে 22.4 দিয়ে ভাগ করে দিলে অ্যান্সারটা চলে আসবে। প্রমাণ অবস্থায় 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত লিটার? 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত লিটার? আচ্ছা ফাইন। তো এখানে দেখো আমরা যদি এটাকে সূত্র দিয়ে সলভ করতে চাই, 5 গ্রাম, সো n সমান W/m, সো 5 ডিভাইডেড বাই 2, সো কত আসতেছে? 2.5। আয়তন জানতে চাইছে তাই না? সো আরেকটা সূত্র হচ্ছে n সমান v ডিভাইডেড বাই 22.4, তাহলে v সমান n ইন্টু কত হবে? 22.4 হবে। এদের মানটা কত পেয়েছিলাম? 2.5 ইন্টু 22.4, সো 2.5 ইন্টু যদি 22.4 হয়, 2.5 ইন্টু 22.4, 56। কত লিটার পাচ্ছি আমরা? 56 লিটার। 56 লিটার। সো দেখি 56 কে আছে আমাদের? হ্যাঁ, খ নাম্বারটা এখানে পাচ্ছি আমরা অ্যান্সারটা, খ নাম্বারটা। আচ্ছা, যাচ্ছি পরবর্তী অংশে। আদর্শ তাপমাত্রা ও চাপে 60 গ্রাম সালফার ডাইঅক্সাইডের আয়তন কত? এটা আমরা সলভ করতে পারবো। এই যে জাস্ট একটু আগে যেই প্রসেসে সমাধান করা হলো, একদম সেম প্রসেসে এটাও আমরা সমাধান করতে পারবো। ফার্স্টে 60 গ্রাম থেকে মোলে কনভার্ট করব, দেন তো এটা আসবে আমাদের ক নাম্বার অ্যান্সার 21 লিটার। সেম প্রসিডিওর। H3P-তে 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? সেম প্রসিডিওর।
সো দেখো 33, 34, 35 এদের যেই অ্যান্সার প্রসেস বা প্রসিডিওর, এই প্রসিডিওরটা আমাদের একই রকম হবে। আচ্ছা, এবং আমরা এই রিলেটেড যতগুলো কোশ্চেন পাবো আমরা জাস্ট সেম প্রসিডিওর অ্যাপ্লাই করব। ফার্স্টে আমি মোল সংখ্যা বের করব, দেন মোল সংখ্যা থেকে আমি দেন এই সূত্রে যাব আর কি, মোল সংখ্যা দেন n = v ডিভাইডেড বাই 22.4, দেন আমরা এই সূত্রে যাব। নেক্সট কোশ্চেন, এসটিপিতে 10 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? এখন অ্যামোনিয়া গ্যাসের সংকেত কি? NH3, 17, আণবিক ভর হচ্ছে 17। সো এখান থেকে আমরা করব, এটারে দেখবে অ্যান্সার আসবে গ নাম্বারটা, প্রসিডিওর সেম। আচ্ছা, এবারে পরবর্তী কোশ্চেন, যে 50 গ্রাম ফ্লোরিনকে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে চালনা করা হলো, বিক্রিয়াকৃত হাইড্রোজেন গ্যাসের আয়তন প্রমাণ অবস্থায় কত? সো চলো এটা আমরা একটু সমাধান করে দেখি। ওকে, সো দেখো আমাদের নেক্সট প্রশ্ন ছিল এটা, যে 50 গ্রাম ফ্লোরিনের মধ্যে হাইড্রোজেন গ্যাস চালনা করা হলো। সো এই প্রশ্নের মূল ক্লুটা হচ্ছে এইখানে বিক্রিয়াকৃত। খেয়াল করো, প্রশ্নটায় বলছে যে বিক্রিয়াকৃত হাইড্রোজেন গ্যাসের আয়তন প্রমাণ অবস্থায় কত লিটার। তাহলে আমাদের ফার্স্ট জানতে হবে যে কতটুকু হাইড্রোজেন আসলে এখানে বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে। যদিও আমাকে প্রশ্নে বলা আছে যে 4 গ্রাম হাইড্রোজেন, এখন 4 গ্রামের 4 গ্রামই কি বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে কিনা এটা আমাকে ফার্স্টে নিশ্চিত হতে হবে। দেন যতটুকু হাইড্রোজেন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে দেন আমরা ওইটা দিয়ে বাকি পার্টটুকু আলোচনা করব। আচ্ছা ফাইন, সো দেখো হাইড্রোজেন আর ফ্লোরিন মিলে কি হচ্ছে? হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে। সো হাইড্রোজেন হচ্ছে 2 গ্রাম আর ফ্লোরিন হচ্ছে 38 গ্রাম। তো দেখো আমরা জাস্ট এখান থেকে এখন যে কাজটা করতে পারি, ঐকিক নিয়মে যাব। কি লেখা যায়? ঐকিক নিয়মে লেখা যায় 38 গ্রাম ফ্লোরিন বিক্রিয়া করে কত গ্রাম হাইড্রোজেনের সাথে? 2 গ্রাম হাইড্রোজেনের সাথে। 38 গ্রাম ফ্লোরিন বিক্রিয়া করছে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে। 1 গ্রাম কতটুকু? আর প্রশ্নে দেখো, প্রশ্নে ফ্লোরিন দেওয়া আছে 50 গ্রাম। সো আমরা এই 50 গ্রামটা কনসিডার করলাম যে 50 গ্রাম ফ্লোরিন কতটুকু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে। সো দেখো এইখান থেকে পাচ্ছি কিন্তু আমরা 2.63, অর্থাৎ তাহলে এই বিক্রিয়ায় হাইড্রোজেন অংশগ্রহণ করতেছে কত গ্রাম? 2.63 গ্রাম। 4 গ্রাম কিন্তু অংশগ্রহণ করছে না। নেক্সট কোশ্চেন দেখো, n = W/m, জাস্ট দেন সেম প্রসিডিওর, যে আমার এই সংখ্যাটা জাস্ট দরকার ছিল যে কতটুকু হাইড্রোজেন অংশগ্রহণ করবে, এরপরে জাস্ট বাকি কাজটুকু অ্যাজ ইউজুয়াল আমাদের আগের নিয়মেই হলো। তো 29.47 এইটা আমাদের ফাইনাল অ্যান্সার এসেছে। সো 29.47, বাট 47 না আসলেও কাছাকাছি 46 মানে ক্লোজ ভ্যালু এখানে আছে। তো এইটা আমাদের এখান থেকে অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার। আচ্ছা 38 নাম্বার, এসটিপিতে 7 গ্রাম নাইট্রোজেনের মোলার আয়তন কত? 7 গ্রাম নাইট্রোজেন, সেম প্রসিডিওর হবে। দেখো জাস্ট এখানে কাজটা আমরা কি করব, যেহেতু আমাদেরকে 7 গ্রাম বলেছে, সো উপরে বসাও 7 আর নিচে হচ্ছে নাইট্রোজেন 28, কারণ যেহেতু নাইট্রোজেনের সংকেত কি? N2, তাই না? নাইট্রোজেনের সংকেত হচ্ছে N2। সো আমাদেরকে তাহলে এখান থেকে যেটা আসবে, তাহলে আমরা আগে একটু ডিভাইড করে দেখি। 0.25, 5.6 লিটার। দেখো অ্যান্সার আছে কিনা? 5.6 লিটার, ক নাম্বারটা অ্যান্সার। সো এটা আমরা পারবো। আচ্ছা যাচ্ছি পরবর্তী অংশে। প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন কত? সেটা আমরা জানি যে 22.4 লিটার, যেটাকে আমরা মোলার আয়তন বলি। আচ্ছা নেক্সট, প্রমাণ তাপমাত্রা ও চাপে 14 গ্রাম কার্বন মনোক্সাইডের আয়তন কত? কার্বন মনোক্সাইড, সো কার্বন মনোক্সাইডের সংকেত হচ্ছে CO, ঠিক আছে? কার্বন মনোক্সাইড। সো এরপরে ফার্স্ট এর ভর বের করো। কার্বন হচ্ছে 12 আর 16 কত হচ্ছে? 28। দেন আমাদেরকে জাস্ট এই প্রসেসটা ফলো করতে হবে, যে 20 এখানে হচ্ছে গেছে যেই W দেওয়া আছে, এই আণবিক ভর হচ্ছে 28, এটারও সেম। তো দেন বাকি যে কাজ সেই কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো। সো এটার অ্যান্সার আসবে গ নাম্বার 11.2 লিটার। আচ্ছা যাচ্ছি আমরা পরবর্তী অংশে। প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত? 1 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত? সেম প্রসেস, আমরা যেই প্রসেসের সমাধান করেছি তখন অঙ্কগুলো সেম প্রসেস, ঠিক আছে? আচ্ছা এসটিপিতে অক্সিজেন গ্রামের মোলার আয়তন কত? হিলিয়াম গ্যাসের আয়তন কত? আচ্ছা আয়তন রিলেটেড যতগুলো প্রশ্ন আছে, সবগুলো প্রশ্ন সেম ভাবে আমরা করব। এখানে বলছে দেখো যে 44 নাম্বার, প্রমাণ অবস্থায় 5 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত? সো এখানে আবার একটা জিনিস চেঞ্জ আছে, যে এখানে আমরা আর উপরের সূত্রটা ব্যবহার করব না, আমরা ডিরেক্টলি এই সূত্র ব্যবহার করব, সেখানে প্রশ্নে কত মোল বলেছে দেখো তো, প্রশ্নে বলেছে 5 মোল। তো জাস্ট আমরা এখানে যাব, গিয়ে এই যে 5 মোল যেহেতু বলছে, তো আমাদের এখন কাজ হচ্ছে কি, এই যে আমাদের কাজ হচ্ছে এখানে 5 দিয়ে গুণ দেওয়া। তাহলে 22.4 ইন্টু 5, 112, 112। আমাদের অ্যান্সার আসতেছে 112 লিটার। দেখো যে ঘ নাম্বার 112 লিটার বলে দিছে। আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো, প্রমাণ অবস্থায় কত গ্রাম ফ্লোরিন গ্যাসের আয়তন? এত সিসি হবে। আচ্ছা এই জায়গাতে আসো, এই যে এই প্রশ্নটা আসলে একটু মাথা খাটানোর মতো। আমরা 45 নাম্বার কোশ্চেনটা একটু সলভ করি, যে কিভাবে করতে হবে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, যে প্রমাণ অবস্থায় কত গ্রাম, আমাকে প্রশ্নে কি চাচ্ছে? গ্রাম চাচ্ছে। কত গ্রাম ফ্লোরিন গ্যাসের আয়তন
5600 সিসি হবে। ওকে ফাইন। সো আমরা এখন এই প্রশ্নটা সমাধান করব। তো জাস্ট প্রসিডিউরটা একটু ফলো করো। এখানে একটু দেখো কি লেখা হচ্ছে, সিসি মানে কি বলতো, কিউবিক সেন্টিমিটার। আর কিউবিক সেন্টিমিটারের মান আর মিলিলিটারের মান একই, মানে অর্থাৎ কিউবিক সেন্টিমিটারের ভ্যালু যা হবে মিলিলিটারের সেম ভ্যালুই হবে, দুইটা ভ্যালু বা দুইটা ইউনিট হচ্ছে সমান। ওকে, তো এখানে দেখো যে আমাদের যে অ্যান্সার সেটা হচ্ছে গিয়ে যে 5600। তাহলে আমরা জানি যে 5600 সিসি, দ্যাট মিনস 5600 মিলিলিটার। এখন এই মিলিলিটারকে আমরা লিটারে কনভার্ট করতে হবে, তাহলে 1000 দিয়ে ডিভাইড করো। সো লিটারে আমার অ্যান্সার কত আসতেছে, 5.6 লিটার। দেন আমরা যাচ্ছি আমাদের সেই মোল সংখ্যার ফর্মুলা, যে n = v ডিভাইডেড বাই 22.4। সো আমার v কত, 5.6, আর 22.4 তো এখানে থাকছেই, = 0.25। এটা হচ্ছে আমাদের মোল সংখ্যা। ওকে, এরপরে দেখো n = w/m। সো আমরা যদি আর গুণ করি তাহলে w = nm হচ্ছে, তাহলে n বা মোল সংখ্যা কত, 0.25। আর 38 কেন, 38 হচ্ছে আমার যে প্রশ্নে যার কথা বলেছে আর কি। তো প্রশ্নে কার কথা বলেছে, ফ্লোরিন গ্যাস। প্রশ্নে আমাকে ফ্লোরিন গ্যাসের কথা বলেছে। সো ফ্লোরিন গ্যাসের সংকেত কি, F2, তাই না? সো 19 × 2 = কত হচ্ছে, 38। সো 9.5 গ্রাম। আমাদের অ্যান্সার হচ্ছে 9.5 গ্রাম। এভাবে কিন্তু আমাদেরকে এটা সমাধান করতে হবে। দেখো এই যে ঘ নাম্বারটা 9.5 গ্রাম বলেছে। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো ক্যালসিয়াম কার্বনেটের 25 গ্রামকে তাপ দিয়ে X এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায়। সেখানে বলতেছে যে প্রমাণ অবস্থায় উৎপন্ন গ্যাসটির পরিমাণ কত লিটার। উৎপন্ন গ্যাস, তো উৎপন্ন গ্যাসটি কি বলতো, কার্বন ডাইঅক্সাইড। এই উৎপন্ন গ্যাসের পরিমাণ কতটুকু হবে এইটা এখন আমাকে বের করতে হবে। সো আমরা যাচ্ছি যে ফার্স্ট আমাকে দেখতে হবে, এখানে প্রশ্নটা একটু ফলো করো। এখানে কিন্তু বলা আছে 25 গ্রাম। তাহলে আমাকে দেখতে হবে যে 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটুকু কার্বন ডাইঅক্সাইড তৈরি করা যায় 25 গ্রাম থেকে। সো 100 গ্রাম থেকে কতটুকু তৈরি হয়, 44 গ্রাম। 1 গ্রাম থেকে কতটুকু তৈরি হবে, আর 25 গ্রাম থেকে কতটুকু তৈরি হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে 25 গ্রাম থেকে আমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে কতটুকু, 11 গ্রাম। 11 গ্রাম। আচ্ছা, নেক্সট সেম আগের ফর্মুলা, যে w/m 11/44 0.25। দেন আয়তন নির্ণয় সূত্র কি, n × 22.4। এখান থেকে আসতেছে কত, 5.6 লিটার। সো আমার 5.6 লিটার কি অপশনে আছে? ইয়েস, গ নাম্বার দেখো 5.6 লিটার আমাকে অপশনে দিচ্ছে। আচ্ছা, এবারে যাচ্ছে পরেরটা। দেখো যে 32 গ্রাম অক্সিজেন এবং 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা নিয়ে কথা বলতেছে তারা। তো কি হবে বলতো, সমান কেন, 32 গ্রাম O2 আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি, O2 হচ্ছে আমাদের কিভাবে লিখি, আর কার্বন ডাইঅক্সাইড কিভাবে লিখি, CO2। তাই তাহলে O2 মানে কি 32 গ্রাম আর CO2 মানে হচ্ছে 44 গ্রাম। তো এখানে অণুর সংখ্যা ফার্স্ট অফ অল সমান, ঠিক আছে? এবং সেই সংখ্যার মান কত, মান কত, যে 6.023 10⁻23। এটাও সত্য, যেটা আসলে অ্যাভোগাড্রো সংখ্যার যে ভ্যালু সেই ভ্যালুর উপর নির্ভর করতেছে। 3 নাম্বার, চাপের উপর নির্ভর করে না। দেখো খেয়াল করো, চাপের উপর নির্ভর করে না। চাপের উপর নির্ভর করে কে, চাপের উপর নির্ভর করে হচ্ছে আয়তন। আয়তনটা সবসময় চাপের উপর নির্ভর করে, বাট অন্যান্য যেগুলো আছে অণুর সংখ্যা বা পরিমাণ, এটা কখনো চাপের উপর নির্ভর করে না। যেহেতু আমাকে প্রশ্নে বলছে কি অণুর সংখ্যা, সো অণুর সংখ্যা কখনো চাপের উপর নির্ভর করবে না। সো দ্যাটস ওয়াই 1 এবং 2 সঠিক, যেটা কিনা আমাদের খ নাম্বারের সাথে মিলে যাচ্ছে। তো আশা করতেছি তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছো। চলো আমরা এখন নেক্সট অংশে যাব। পরবর্তী প্রশ্ন দেখো, প্রমাণ তাপমাত্রা ও চাপে, তার মানে এখানে আমাকে তাপমাত্রা এবং চাপকে সমান রাখতে বলতেছে, প্রমাণ অবস্থায় রাখতে বলতেছে। 32 গ্রাম অক্সিজেন এবং 17 গ্রাম অ্যামোনিয়া। সো 32 গ্রাম অক্সিজেন মানে কি, O2, 17 গ্রাম অ্যামোনিয়া মানে কি, NH3। এদের কি কি হচ্ছে সমান পাবো। দেখো গ্যাসের আয়তন নিয়ে কথা বলতেছি, এবার আমরা কথা বলবো আয়তন নিয়ে। সো আয়তন সমান, হ্যাঁ অবশ্যই সমান হবে, কারণ দুইটার আণবিক ভরের পরিমাণটা এখানে দেওয়া হচ্ছে 32 গ্রাম আর 17 গ্রাম। আচ্ছা, মোলার আয়তন সমান, সেম কথা, আয়তন সমান আর মোলার আয়তন সমান, সেম কথা। প্রমাণ অবস্থা সেটা 22.4 লিটার, এটাও সত্য। সো আমাদের 48 এর সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার 1, 2 এবং 3 নাম্বার। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে 1.112 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, 28 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় এবং 0.5 মোল কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। সো এগুলো আমাদেরকে একটু ক্যালকুলেশন করে দেখতে হবে যে আসলে আমরা এটা পাই কিনা। যেহেতু এটা বহুপদী সমাপ্তি সূচক, সবগুলোর ক্যালকুলেশন করেই কিন্তু আমাকে অ্যান্সারটা জানতে হবে। তো চলো আমরা এটার ক্যালকুলেশনটা দেখে ফেলি। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা ফলো করো। বলতেছে যে 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে কি কি পাওয়া যায়। সো এবার আমরা ভ্যালুগুলো একটু ক্রস চেক করব। এখানে বলতেছে 1.12 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তো দেখি,
তো ফার্স্টে কাজ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে আমরা কি কি পাচ্ছি, কার্বন ডাই অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড। তো এখানে আমাকে প্রশ্ন দেখো ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ দেওয়া আছে কতটুকু, 5 গ্রাম। 5 গ্রাম এর পরিমাণের কথা বলা আছে। তো আমরা প্রথম সেই 5 গ্রামকে মোলে কনভার্ট করলাম, অর্থাৎ 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট সমান সমান কত মোল, 0.05 মোল। তাহলে আমাদেরকে কম্পেয়ার করতে সুবিধা হবে। এবারে চলো আমরা কার্বন ডাই অক্সাইডটা একটু কম্পেয়ার করি। এখানে বলতেছে দেখো যদি আমরা 1 মোল নেই, 1 মোল ক্যালসিয়াম কার্বনেট নেই, তাহলে পাচ্ছি 1 মোল কার্বন ডাই অক্সাইড, যার আয়তন কত, যার আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের এগেইনস্টে আমরা কার্বন ডাই অক্সাইডের আয়তন পাচ্ছি কত, 22.4 লিটার। তাহলে 0.05 মোলের এগেইনস্টে কত পাবো, 22.4 × 0.05 সমান সমান 1.12 লিটার। তো দেখি 1.12 লিটার অপশনে দেওয়া আছে কিনা। ইয়েস, প্রথমটায় 1.12 লিটার কার্বন ডাই অক্সাইড বলা আছে। আচ্ছা যাচ্ছি সেকেন্ডটাতে, দেখো আবার 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে যেই ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় তার আণবিক ভর কত, 56 গ্রাম। তাহলে 1 মোল থেকে পাওয়া যাচ্ছে কতটুকু, 56 গ্রাম। আর 0.05 মোলে কতটুকু পাওয়া যাবে, 56 × 0.05 সমান সমান কত গ্রাম, 2.8 গ্রাম। এই 2.8 গ্রাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আমার। তাহলে আমি যাচ্ছি এখানে 2.8 গ্রাম, দেখেন হ্যাঁ 2.8 গ্রাম বলা আছে। 3 নাম্বার কোশ্চেন, 0.5 মোল কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়, এইটা দেখি সত্য হয় কিনা। তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড পাওয়া যাচ্ছে কতটুকু, 1 মোল। মানে এখানে 1 মোল ইজ ইকুয়ালস টু 1 মোল। তাহলে 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট সমান সমান কত, 0.05 মোল। তাহলে 0.05 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে কতটুকু বলো তো, সেম সমান পরিমাণ 0.05 মোল আমরা কার্বন ডাই অক্সাইড পাবো। ঠিক আছে কথাটা, 0.05 মোল কার্বন ডাই অক্সাইড পাবো। প্রশ্নে কতটুকু বলতেছে, প্রশ্নে বলতেছে 0.5 মোল। সো এখানে একটা 0 কম আছে, সো 1 এবং 2 সঠিক, অর্থাৎ আমাদের ক নাম্বার অ্যান্সারটা সঠিক এখানে। আচ্ছা এবারে সো আমাকে জাস্ট বের করতে হবে, দেখো এখানে একটা উদ্দীপক দিচ্ছে যে নিচের প্রশ্ন দুটির উত্তর দাও। দ্রবণে দ্রব্যের অণুর সংখ্যা কত, অণুর সংখ্যা এখন আমাকে এখানে বের করতে হবে। তো ফার্স্টে আমরা এটাকে এখন সলভ করে দেন আমরা দেখো এটার অ্যান্সারটা কীভাবে বের করতে হয় সেটা আমরা এখন দেখার চেষ্টা করি। নেক্সট প্রশ্ন দেখো একটু ফলো করো, যে আমাদেরকে বলতেছে যে এই একটা বিকারের মধ্যে তথ্য দেওয়া আছে 500 ml, যেটা আমার ভি এর মান, 0.5 মোল যেটা আমার এস এর মান, আর পটাশিয়াম কার্বনেট যেটা আমার আণবিক ভর, যেখান থেকে আমি আণবিক ভর বের করতে পারবো। তো এখানে প্রশ্নে বলেছে যে দ্রবণে দ্রব্যের অণুর সংখ্যা কত, অর্থাৎ এখানে কতগুলো অণু আমরা পাচ্ছি, জাস্ট এইটাই আমাদের এখন মূল ব্যাপার। তো দেখো এটার প্রসিডিউরটা কি হবে, আমরা ফার্স্টে কি করতে পারি, ফার্স্টে আমরা SVM 1000W এই সূত্র ফলো করে আমরা W টা বের করতে পারি, কারণ আমাদেরকে W না, আমাদেরকে S দিচ্ছে, V দিচ্ছে, M দিচ্ছে, কিন্তু W দিচ্ছে না। সো W আমরা বের করলাম 34 গ্রাম। দেন আমরা সেকেন্ড প্রসিডিউরে N = W/M, এখান থেকে আমরা মোল সংখ্যা বের করলাম 0.25 মোল, এবং তৃতীয়ত N = N × Na, দেন এখান থেকে আমরা বাকি ফলাফলগুলো বের করলাম 1.50 × 10⁻22 আমাদের ফাইনাল অ্যান্সার। সো এটা কত সাথে মিলে যাচ্ছে, গ নাম্বারের সাথে। আচ্ছা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, দেখো কি বলতেছে যে উদ্দীপকের দ্রবণে পর্যাপ্ত লঘু HCl যদি আমরা চালনা করি তাহলে আমি সেখান থেকে কি কি পাবো। প্রথম কোশ্চেন, KCl ও কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, অর্থাৎ পটাশিয়াম কার্বনেট এর সাথে যদি আমরা HCl এর বিক্রিয়া ঘটাই তাহলে দেখো KCl ও তৈরি হচ্ছে, কার্বন ডাই অক্সাইডও তৈরি হচ্ছে। সো আমাদের প্রথম অপশনটা আমরা সত্য বলতেছি, দ্বিতীয় অপশনটা মিথ্যা, যে অদক্ষেপ পাওয়া যাবে। আসলে অদক্ষেপ পাওয়া যাবে না, কারণ অদক্ষেপ তৈরি হয় কি অদক্ষেপণ বিক্রিয়া থেকে। এখানে যেহেতু আমার বিক্রিয়াটি অদক্ষেপণ বিক্রিয়া না, তাহলে আমি এখান থেকে কোনো অদক্ষেপ পাবো না। আর 3 নাম্বারটা সত্য, প্রমাণ অবস্থায় 5.6 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাচ্ছে। সো এইটা এখান থেকে তুমি চিন্তা করতে পারো, পটাশিয়াম কার্বনেটের আণবিক ভর 136, আর কার্বন ডাই অক্সাইডের মানে মোলার আয়তন 22.4 লিটার। তাহলে কি লেখা যায়, 136 গ্রাম পটাশিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় কত, 22.4 লিটার। অতএব 1 গ্রাম থেকে পাওয়া যাবে কতটুকু, আর 34 গ্রাম থেকে পাওয়া যাবে কতটুকু। সো এখান থেকে আসছে 5.6 লিটার। তো দেখি আমরা 5.6 লিটার আমাদের অ্যান্সার আছে কিনা। ইয়েস, 5.6 লিটার। সো 1 ও 3 সঠিক, যেটা কিনা আমার খ এর সাথে মিলে যাচ্ছে। আচ্ছা সর্বশেষ প্রশ্ন এই টপিকের, যে প্রমাণ তাপমাত্রা সমান সমান কত। সো আমরা জানি প্রমাণ তাপমাত্রা সমান সমান 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। সো এটাকে আমরা প্রমাণ তাপমাত্রা হিসেবে চিহ্নিত করতে পারবো। ওকে ফাইন। সো দেখো তোমাদেরকে কিন্তু আমি এই পর্বে আমাদের যতগুলো MCQ ছিল সবগুলো MCQ কিন্তু আমরা পুরাপুরি ভেঙে
জাস্ট ম্যাথগুলো তোমাদেরকে দেখিয়ে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করলাম। যদিও আমাদের এই পর্বটা একটু বড় হয়েছে, বাট বড় হলেও তোমরা কিন্তু প্রত্যেকটা এমসিকিউর ব্যাখ্যা বিশ্লেষণ, সেখানে কোন কোন সূত্র আমরা ব্যবহার করেছি সেগুলো ইন ডিটেলস জানতে পেরেছো। এখন নিজেরাও এরকম টাইপের এমসিকিউ বাসায় বসে সলভ করতে পারবা। সো আমি তোমাদেরকে বলবো যে এই সকল সমস্যার সমাধানে তোমাদের জন্য যে বেস্ট সলিউশন হতে পারে সেটা হচ্ছে যে টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয়ে রচিত ইজি কেমিস্ট্রি বইটি। তো এমসিকিউতে যারা ভালো করতে চাও বা যারা এমসিকিউতে দুর্বল আছো তাদেরকে আমি বলবো যে বইটি খুব দ্রুতই তোমাকে যেভাবে হোক না কেন তুমি সংগ্রহ করো বা তোমার সংগ্রহে রাখো, তাহলে অবশ্যই আশা করতেছি তুমি এখান থেকে অনেক ভালো একটা আউটপুট নিজে থেকে তৈরি করতে পারবা। সো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি। নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।